31 জুলাই আমি যখন চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে অ্যারেস্ট হই, আমাকে তখন আমার পরনে একটি বোরখা ছিল। সো আমাকে যখন পুলিশ নিয়ে যায়, অবশ্যই মেল পুলিশ, তখন আমাকে খুব টেনে হিচড়ে নিয়ে যায়। সো ওই সময় আমাকে টেনে হিচড়ে আমার বোরখা সহ ছিঁড়ে যায়। আমাকে যখন তোলা হয়, অপোজিট অবশ্য আমার বাবাও ছিল, খুবই সাহস দিচ্ছিল আমাকে যাতে আমি ভয় না পাই। যখন পুলিশের ভ্যান যখন ছেড়ে দেয়, আমি মাঝপথে লাফ দিই। এরপর আমাকে টেনে হিচড়ে পুলিশের হাত থেকে আমাদের কিছু ভাই সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে। তবে আমার কাছে না ওইটা খুব সাহসিকতার একটা জায়গা ছিল, অ্যান্ড আমি দমে যাই নাই। তবে আজকের দিনে এসে আমি কেন জানি দমে যাচ্ছি, কারণ আজকে যে বুলিংটা হচ্ছে এটা আমি নিতে পারছি না। বিকজ অফ আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র হিসেবে ছিলাম এবং চট্টগ্রাম বিভাগের একজন সমন্বয়ক হিসেবে ছিলাম, 30 জুলাইয়ের যেই লিস্টটা পাবলিশড হয় ওইখানে। সো আমাকে নিয়ে আপনারা এখানে ওনারা বলেছেন মোটামুটি যে অপোজিট পার্টিগুলো আমাদের সাথে ঠিক কী করে, তবে নিজের পার্টি যে ঠিক কী করে সেটা কিন্তু কেউ তুলে ধরে না। বিকজ অফ এটা আমার পার্টি, আমার পার্টির অসম্মান হবে, আমার পার্টির যেই সামনে এগোতে পারবে না। সো আমি যখন বৈষম্য বিরোধী থাকি ওই সময় আওয়ামী লীগ, বিশেষ আপনারা জানেন যে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ছায়াতলের একদম ছায়া ঘিরে রেখে যেভাবে সাপোর্ট করে আসছিল আমাদের চট্টগ্রামের কুখ্যাত যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা আমাকে নিয়ে প্রতিনিয়ত পোস্ট করত এবং বিভিন্ন ফটো কার্ড বানাতো, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতো এবং একটা টাইমে আমার ব্যক্তিগত জীবনেও তারা অ্যাটাক করে। সেইটার ইস্যু ধরে আমারই কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব মাদক সেবনকারী, অশ্লীল জীবনযাপনকারী বলে আমাকে বহিষ্কার করে। 20 সেকেন্ডের মধ্যে ন্যাশনাল মিডিয়াগুলো নিউজে ভরে যায়। আমি ঘুমছিলাম বিকাল 5টার দিকে, ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার পাশে বসা আর খুব চিল্লাপাল্লা করছে, কান্নাকাটি করছে, অ্যান্ড 5 মিনিটের মধ্যে আমার মা হার্ট অ্যাটাক করে। সো সেই দিনটা আমার জন্য খুব মর্মান্তিক একটা দিন ছিল, কিন্তু আমাদের মা বাবারা এটা সহ্য করতে পারে না। আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমার 5টা বোন, আমি বড় মেয়ে। সো আমরা যখন রাজপথে আসি, রাজনীতি করার সেই সাহসটুকু দেখাই, তখন আমার সহযোদ্ধারা যাদের সামনে গিয়ে এই বুলেটকে গ্রহণ করে নিয়েছি, তারাই যখন এই ধরনের কাজগুলো করে এবং সেটার যখন আমি প্রতিবাদ করতে যাই, তাদের যারা ভাই ব্রাদাররা আছে, সেন্ট্রাল লিডাররা আছে, আলটিমেটলি কিছুদিন পর দেখি তাদের ছায়াতলে তারা রাজনীতি করছে, কিন্তু ওটার কোনো বিচার করা হয় না। এই কথাগুলো কিন্তু কেউ ওভাবে বলতে পারে না। পার্টির মধ্যে কি চলে, সংগঠনের মধ্যে কি চলে, এগুলো যখন বলা শুরু করি তখনই দেখা যায় মাইনাস। আজকে কিন্তু আমি একটা রাজনৈতিক দলে থাকার কথা, আমি কেন নেই? ঠিক এই কারণগুলোর জন্যই নেই। তো পলিটিক্যাল পার্টিগুলোর এগুলো দেখা উচিত। অপোনিয়ন পার্টি আমাকে নিয়ে করবে, এটা আমরা খুব স্বাভাবিকভাবে নিলেও নিজের পার্টিটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, বা নিজের সংগঠনেরটা। আরেকটি কথা বলতে চাই যে আমরা আজকে খুবই সৌভাগ্য যে আমাদের 2জন মাননীয় এমপি আছেন। আমরা এখন কীভাবে সমাধান পেতে পারি, হয়তো বা অনেক ধরনের সলিউশন বের করব, আমরা নোট করব, ভিডিও হবে, 2 দিন হয়তো বা মিডিয়াতেও থাকবে, এরপর কিন্তু কোনো সলিউশন হয় না। আমরা দেখতে পাই যখন প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কটূক্তি করা হয় বা কোনো ধরনের পোস্ট করা হয়, 5 মিনিটের মাথায় তাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু যখন আমাদেরকে নিয়ে বুলিং করার কারণে আমরা আমাদের বাবা মার জীবনটাকে সব হারানোর পথে বসি, তখন কিন্তু কেউ ফিরেও তাকায় না। তাহলে এটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যে আইন প্রণয়নের যে ক্ষেত্রগুলো আছে, সেখানে এমন কোনো আইন করা উচিত যেখানে আমরা যে শুধু নারীরা, যারা স্বাবলম্বী নারী আছি, পলিটিক্যাল বিভিন্ন সংগঠন, স্টুডেন্ট বা উদ্যোক্তা নারী যারা আছেন, বিভিন্ন পেশাজীবী যারা আছেন, কাউকে কিন্তু ছাড় দিয়ে কথা হয় না। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব বা আমার তরফ থেকে একটি অনুরোধই থাকবে যে আমাদের মাননীয় 2জন এমপি আছেন, তারা যাতে সংসদে একবার নয়, প্রয়োজন হলে 1000 বার তুলে ধরবে এবং দরকার হলে তারা যদি চায় রাজপথে এসে, আজকে আমাদের এখানে মাহমুদা মিতু আপু আছেন, ডক্টর মার্দিয়া আপু আছেন, তারা যদি বলে যে আমরা এটার জন্য রাজপথে নামতে চাই, তাহলে আমরা আবার সেই জুলাইয়ের থেকেও অনেক তীব্র সাহস নিয়ে আমরা সামনে এসে দাঁড়াবো। বিকজ অফ আমরা এটা সমাধান চাই। আমরা আজকে বেঁচে আছি। আমি আরেকটা কথা কোট করতে চাই, আমি প্রায় 4 মাস ট্রমাটাইজড হয়েছিলাম এবং একটি রুম বন্দি ছিলাম। একটা পর্যায়ে আমাকে সাইকোলজিস্ট দেখানো হয়, 6 মাসের মাথায় আমি সুস্থ হয়ে এখন আমি আবার সুস্থভাবে জীবনযাপন করছি। এটা আমার যারা আশেপাশে যারা আছেন বা আমাকে যারা চেনেন,
যে মেয়েটার আসলে কলিজা আছে বলে বেঁচে আছে, আল্লাহ তাআলা ওকে মনে হয় কই মাছের জান দিছে, এভাবেই বলে। না হলে এটা বেঁচে থাকাও পসিবল। আমি দেখেছি আমার আশেপাশের সহযোদ্ধারা কিভাবে সুইসাইডাল হয়ে গিয়েছে। চট্টগ্রাম এমন একটি জায়গা যেখানে আপনারা যদি দেখেন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, নারী নেত্রী খুবই কম। তো ওইখান জায়গা থেকে আমরা প্রায় 200-র অধিক, আমি নিজেই করেছিলাম, 200-র অধিক জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যে নারীরা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তুলে নিয়ে এসেছিলাম। একটা পর্যায়ে যখন আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং নিজের মানুষ, নিজেদের পার্টি যাদের সাথে আন্দোলন করেছিলাম, অপোনিয়ন পার্টি, তারা যখন এই ধরনের নোংরামি করছিল, তখন কিন্তু আর তারা কিন্তু আর ছিল না রাজপথে। এখন স্টিল নাই। আপনারা যদি সাপোজ কোনো সংগঠনও করতে চান, কোনো পলিটিক্যাল পার্টি কমিটি দিতে চান, দেখবেন যে চিটাগংয়ে কোনো নারী নেত্রী নাই। কেন নাই? তার কারণগুলোই এইসব। সো আমাদের একটাই চাওয়া থাকবে যে এটা আমরা যেই সলিউশনগুলো বের করতে চাই, আমরা যে সমাধানগুলো চাই, আমরা সবাই বলতে পারি, তবে এটার কার্যকর করা একমাত্রই সরকার যেই দলেরই হোক, সরকার আমাদের সবার, এই দেশের জনগণের সবার। সো আমাদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা, এই সব বিষয়গুলো নিয়ে সংসদে তুলে ধরবে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা সমাধান আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।